নমস্কার। বাংলা এক্সাম প্রিপারেশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তো এই পরীক্ষায় বাংলার পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত কিছু গুরুত্বপূর্ণ টপিকের আলোচনা নিয়ে আমি বেঙ্গল এক্সাম প্রিপারেশন চ্যানেলে থাকব। তো তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং যদি কোনো প্রস্তুতির জন্য প্রয়োজন হয় তাহলে অনলাইনে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। ডেসক্রিপশন বক্সে আমার নম্বর দেওয়া রয়েছে। তো আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, কবি জীবনানন্দ দাশের তিমির হননের গান এই কবিতা। তো কবিতাটি প্রকাশিত হয়েছিল কোথায়? কবিতা পত্রিকায়। কবিতা পৌষ 1350 বঙ্গাব্দে এই কবিতাটি প্রকাশিত হয়। কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? তোমরা জানো যে সাতটি তারার তিমির কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত একটি কবিতা। এবং আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে, এই কাব্যগ্রন্থটি 1948 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল এবং আমাদের বাংলা সময়টিকেও মাথায় রাখতে হবে। কেমন? এটি প্রকাশিত হয়েছিল অগ্রহায়ণ 1355 বঙ্গাব্দ। এই খ্রিস্টাব্দ থেকে বঙ্গাব্দে কিভাবে পরিবর্তন করতে হয় সেটা তোমাদের অন্য একদিন ক্লাসে বোঝাবো, যে কিভাবে খ্রিস্টাব্দ থেকে বঙ্গাব্দে আমরা কোনো একটা সময়কে পরিবর্তন করতে পারি। তো আমরা মোটামুটি কিছু তথ্য জানলাম এই কবিতা সম্পর্কে, তিমির হননের গান কবিতা সম্পর্কে, যে কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত এবং কোন সময়ে প্রকাশিত হয়েছিল। এখন গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে সময়কালটা। দেখো, 1350 বঙ্গাব্দে লেখা হচ্ছে, তাই তো? মানে আমরা মোটামুটি ধরে নিতে পারি ওই 1942 কি 43 এই সময়টায়। তো এই সময়ে আমাদের যদি বাংলার ইতিহাসের দিকে তাকানো যায়, শুধুমাত্র বাংলা নয় সমগ্র বিশ্বের ইতিহাসের দিকে যদি তাকানো যায়, তাহলে আমরা দেখব যে সেখানে কি ঘটছে। গুরুত্বপূর্ণ সামাজিক প্রেক্ষাপট কি? দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তাই তো? দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখনও ঘটমান। তাহলে আমরা একটা সামাজিক প্রেক্ষিত পেলাম কবিতার, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে এই কবিতাটি লেখা হচ্ছে এবং মোটামুটি 1350 বঙ্গাব্দে কবিতা পত্রিকায় পৌষে প্রকাশিত হচ্ছে। অর্থাৎ এটা প্রকাশিত হয়েছিল এর কিছুদিন আগে কিন্তু লেখা হয়েছে, মানে মোটামুটি আমরা ধরে নিতে পারি 1940-41 এই সময় নাগাদ কবিতাটি লেখা হচ্ছে। তো আমরা এবার সামাজিক পরিপ্রেক্ষিতটা জানলাম, আমরা এবার কবিতার মধ্যে আসবো। আমরা লাইন ধরে আলোচনা করার চেষ্টা করব, কারণ পরীক্ষায় যে কোনো লাইন তুলে প্রশ্ন দিতে পারে, ঠিক আছে? এবং এই ধরনের কবিতার ক্ষেত্রে তোমাদের যে প্রশ্ন থাকবে, হ্যাঁ, সেই প্রশ্নগুলো মূলত কিন্তু ব্যাখ্যামূলক প্রশ্ন। তাই যদি সঠিকভাবে কবি কি বলতে চাইছেন সেই বিষয়টা তোমাদের বোঝা না থাকে, ধারণা না থাকে, তাহলে কিন্তু প্রশ্নের উত্তর ভুল লিখবে। দেখো, সবাই কিছু না কিছু লিখে আসতে পারবে, এটা ঠিক কথায়, কিন্তু যে সঠিকভাবে কবির বক্তব্যটাকে তুলে ধরতে পারবে সেই কিন্তু ভালো নাম্বারটা পাবে। কেমন? তো আমরা কবিতার আলোচনায় আসি। কবি কি বলছেন? কোনো হ্রদে, কোথাও নদীর ঢেউয়ে, কোনো এক সমুদ্রের জলে পরস্পরের সাথে দুদণ্ড জলের মতো মিশে সেই এক ভোরবেলা শতাব্দীর সূর্যের নিকটে আমাদের জীবনের আলোড়ন হয়তোবা জীবনকে শিখে নিতে চেয়েছিল। তাহলে দেখো, প্রথম স্তবকেই কবি যে কথাটা বলতে চাইলেন, একটা অতীত চেতনা। কবি কিন্তু অতীতের দিকে তাকাচ্ছেন। আমরা একেবারে প্রত্যেকটা স্তবক ধরে ধরে পড়বো, প্রত্যেকটা লাইন ধরে ধরে বোঝার চেষ্টা করব কবি কি বলতে চাইছেন। এবং দেখবে কবিতায় এক একটা স্তবক থাকে, সেই স্তবকে কবির এক একটা ভাবনাকে তুলে ধরেন। পরবর্তী স্তবকে যখন যান সেই ভাবনার একটা পরিবর্তন ঘটে। আমরা যদি সেই পরিবর্তনের ধারাবাহিক ক্রমটাকে বুঝতে পারি, তাহলে কবিতাটাও কিন্তু আমাদের কাছে খুব সহজ হয়ে যাবে। তাহলে দেখো, প্রথমে এই কবি প্রথম যে স্তবকে বললেন অতীতে ফিরে যাচ্ছেন। কোথায়? অতীতে। এবং সেই অতীতে ফিরে গিয়ে কবি কি বলতে চাইছেন? যে আমরা জীবনকে শিখে নিতে চেয়েছিলাম, অর্থাৎ জীবনকে শিখতে চাওয়া, জীবনকে বুঝতে চাওয়া, জীবনকে ভালোবাসতে চাওয়া। প্রাথমিকভাবে কবি যখন অতীতে ফিরে যাচ্ছেন, বলছেন যে আমরা একসময় জলের, কেন এই জলের প্রসঙ্গটা নিয়ে এলেন কবি? কেন হ্রদের কথা বললেন, কেন জলের কথা বললেন? কারণ তোমরা এটুকু বিজ্ঞানে যারা পড়েছো তোমরা জানো যে জীবনের উদ্ভব কিন্তু জলেই হয়েছিল। জলের মধ্যেই প্রথম প্রাণীর স্পন্দন জেগে উঠেছিল।
তাই তো, ক্ষুদ্র যে কণা, ক্ষুদ্র যে যে প্রাণ, সেটা কিন্তু জলের মধ্য থেকে তার উদ্ভব। তাই কবি প্রাণের একেবারে সে উদ্ভবের জায়গায় চলে যাচ্ছেন, পৌঁছে যাচ্ছেন, যেখান থেকে, যে জীবন থেকে, যে জল থেকে প্রাণের উদ্ভব ঘটছে। কবি সেই প্রাণের স্পন্দনকে বুঝতে চাইছেন। এবং কি বুঝছেন? সেই অতীতে গিয়ে কবি বুঝছেন যে যখন প্রাণ জন্মাচ্ছে, প্রাণের জন্ম হচ্ছে, তখন সে আসলে জীবনকে বুঝে নিতে চাইছে, জীবনকে শিখে নিতে চাইছে, ভালোবাসতে চাইছে। আমাদের জীবনের আলোড়ন হয়তোবা জীবনকে শিখে নিতে চেয়েছিল। এবং দেখবে সেই এক ভোরবেলা শতাব্দীর সূর্যের নিকটে, শতাব্দীর সূর্যের নিকটে, দেখো সূর্যের কথাটা বারবার আসবে এই কবিতার মধ্যে, কারণ তোমরা জানো জীবনানন্দের কবিতায় অনেক প্রতীক কাজ করে, অনেক চিত্রকল্প কাজ করে। কেমন? তো এই কবিতায় দেখবে বারবার সূর্যের প্রতীকটা কবি ব্যবহার করছেন। প্রতীক বলে আলাদা করে খাতায় নোট করবে। কেমন? প্রতীক বলে আলাদা করে খাতায় নোট করবে। এবং এক একটা প্রতীকের, এক একটা চিত্রকল্পের এক একটা অর্থ আছে। যদি প্রতীক আলাদা, চিত্রকল্প আলাদা, এই বিষয়ে আমি তোমাদের যদি প্রয়োজন হয় অন্য কোনো সময় ক্লাস নেওয়া যাবে। তো সূর্যের যে প্রতীক বারবার আসছে এবং তার অর্থটা পরিবর্তিত হয়ে যাচ্ছে, এটা আমরা কিন্তু খেয়াল করব কবিতার মধ্যে। প্রথমে দেখো বলা হলো যে শতাব্দীর সূর্যের নিকটে আমাদের জীবনের আলোড়ন হয়তোবা জীবনকে শিখে নিতে চেয়েছিল। শতাব্দীর সূর্য অতি প্রাচীন এক সূর্য, যে সূর্যের থেকে, যে সূর্যের উত্তাপ ছাড়া এই সৃষ্টি সম্ভবই হতো না, কারণ সূর্যের থেকেই তো প্রাণের উদ্ভব। অন্য এক আকাশের মতো চোখ নিয়ে আমরা হেসেছি, আমরা খেলেছি, স্মরণীয় উত্তরাধিকারে কোনো গ্লানি নেই ভেবে একদিন ভালোবেসে গেছি। তাহলে বললাম, ওই যে অতীত, যে প্রাণ, অতীতের যে প্রাণ যখন তার উদ্ভব ঘটছে প্রকৃতির মধ্যে, সেই প্রকৃতির মধ্যে একটা প্রাণীর স্ফুরণ যখন ঘটছে, সে জীবনকে শিখে নিতে চাইছে, জীবনকে ভালোবাসতে চাইছে। এবং সেই ভালোবাসার মধ্যে কোনো খাদ নেই, সেই ভালোবাসার মধ্যে কোনো কোনো স্বার্থপরতা নেই, কোনো হিংসা নেই। এবং সেই ভালোবাসার বিকশিত হচ্ছে প্রকৃতির মধ্যে। তাই কবি বলছেন, অন্য এক আকাশের মতো চোখ নিয়ে আমরা হেসেছি, আমরা খেলেছি, স্মরণীয় উত্তরাধিকারে কোনো গ্লানি নেই ভেবে। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ এবং তোমরা একেবারে একেবারে মার্ক করে রাখো, এই লাইনটাকে তোমরা মার্ক করে রাখো, যে স্মরণীয় উত্তরাধিকারে কোনো গ্লানি নেই ভেবে। এই কথাটা কেন, এই যে কথাটা কবি বললেন, কেন স্মরণীয় উত্তরাধিকার? খুব গুরুত্বপূর্ণ একটা কথা, এবং এই লাইন তুলে প্রশ্ন দিতে পারে। স্মরণীয় উত্তরাধিকার, এই কথাটা কবি কেন বললেন? কারণ আমরা যখন জীবনের পথে এগিয়ে চলেছি, আমাদের উত্তরাধিকার তৈরি হচ্ছে, তাই তো? উত্তরাধিকার মানে কি? আমাদের পরে যারা জন্মাবে তারা আমাদের যে জ্ঞান, জ্ঞানের যে ভান্ডার, যে ঐতিহ্য, যে সৃষ্টি, সমস্ত কিছুই কি উত্তরাধিকার সূত্রে তারা পাবে। যেমন আমরা আমাদের বাংলার যে ঐতিহ্য, বাংলার যে সংস্কৃতি, সেটা কিন্তু উত্তরাধিকার সূত্রে পেয়েছি। এবং সেই অতীতের পূর্বপুরুষেরা তারা কিন্তু ভাবছে যে আমাদের যারা উত্তরাধিকারী হবে তাদের কাছে আমরা জীবনের একটা নির্মল বার্তা পৌঁছে দিতে পারবো, জীবনের এমন একটা ঐতিহ্যকে পৌঁছে দিতে পারবো যে ঐতিহ্যের মধ্যে কোনো খাদ নেই, যে ঐতিহ্যের মধ্যে কোনো হিংসা নেই, ক্রোধ নেই, সেখানে কি আছে? ভালোবাসার কথা আছে। তাই কবি বারবার করে বলছেন যে আমরা তো হাসতে চেয়েছিলাম, আমরা হেসেছি, আমরা খেলেছি, স্মরণীয় উত্তরাধিকারে কোনো গ্লানি নেই ভেবে একদিন ভালোবেসে গেছি। তার মানে ওই যে স্মরণীয় উত্তরাধিকারের কথা কবি বললেন, সেটা আসলে কিসের উত্তরাধিকার? সেটা আসলে প্রাণের এই হাসির, প্রাণের খেলার, ভালোবাসার উত্তরাধিকার। কেমন? তারপরে আসি, সেই সব রীতি আজ মৃতের চোখের মতো তবু। লাইনটা দাগ দাও। সেই সব রীতি আজ কেমন? মৃতের চোখের মতো। মৃতের চোখ মানে কি? সেখানে তো কোনো প্রাণ নেই, সে স্থবির, সে নিশ্চল। তাই মৃতের চোখ যেমন প্রাণহীন, কিন্তু আমাদের উত্তরাধিকারটাও, যে উত্তরাধিকার আমরা আমাদের পরবর্তী প্রজন্মের হাতে তুলে দিতে চেয়েছিলাম, মানে সেই অতীত মানুষের কথা বলা হচ্ছে, বলছেন কবি, সে অতীত মানুষেরা, আমাদের পূর্বপুরুষেরা, সেই প্রাচীন মানবেরা যে উত্তরাধিকারকে আমাদের হাতে তুলে দিতে চেয়েছিলেন, সেই উত্তরাধিকার আজকে কিরকম, কিসে পরিণত হয়েছে? মৃতের চোখের মতো পরিণত হয়েছে, মৃতের চোখের মতো নিশ্চল, স্থবির। সেই সব রীতি আজ মৃতের চোখের মতো তবু তারার আলোর দিকে চেয়ে নিরালোক। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। দেখো, জীবনানন্দের কবিতায় কিছু কিছু ছোট ছোট শব্দ একটা আলাদা তাৎপর্য তৈরি করে দিতে পারে, একটা আলাদা মাত্রা তৈরি করে দিতে পারে। এখানে বলা হলো সেই সব রীতি আজ মৃতের চোখের মতো, তারপরে দেখো একটা শব্দ কবি ব্যবহার করছেন, তবু। এই কথাটা কেন ব্যবহার করলেন? এই শব্দটা কেন ব্যবহার করলেন? কারণ এই শব্দটা ব্যবহারের মধ্য দিয়ে জীবনানন্দ আলাদা একটা সম্ভাবনার দিগন্ত খুলে দিলেন। জীবনানন্দ বলতে চাইছেন যে সেই উত্তরাধিকারকে আমরা গ্রহণ করতে পারিনি, সেই ভালোবাসার, সেই হাসির, সেই খেলার উত্তরাধিকারকে।
সে আনন্দের উত্তরাধিকারকে, প্রাণের সেই স্ফুরণ, সেই বিকাশের উত্তরাধিকারকে আমরা গ্রহণ করতে পারিনি। তবু কিন্তু তারপরেও ওই যে মৃতের চোখ তারার আলোর দিকে চেয়ে নিরালোক। তারার আলো মানে কি? দূরের একটা স্বপ্ন। সেই যে জীবন, প্রকৃতির নিবিড় সংস্পর্শে থাকা জীবন, কারণ প্রকৃতি থেকে প্রাণের উদ্ভব, প্রকৃতির মধ্যেই তার বিকাশ। সেই প্রকৃতির সংস্পর্শে থাকা জীবন আজকে অনেক দূরে। কেন দূরের? কারণ আজকে আমরা নাগরিক হয়ে উঠছি ক্রমশ। গ্রাম ক্রমশ ধ্বংস হচ্ছে, গ্রামীণ পরিবেশ ক্রমশ নষ্ট হচ্ছে। তোমরা কিছুদিন আগেই জানো যে আরাবল্লী পাহাড়, সেই ধ্বংস নিয়ে অনেক কর্মকাণ্ড ঘটলো, অনেক প্রতিবাদ হলো। কারণ আরাবল্লী পাহাড়কে ধ্বংস করার একটা পরিকল্পনা, একটা গূঢ় পরিকল্পনা শুরু হয়েছিল বলা যেতে পারে। কেমন? তো সেই আরাবল্লী পাহাড়কে রক্ষা করার জন্য অনেক আন্দোলন হলো এবং এখন স্থগিত রয়েছে সেখানে খনন কার্য। তো এই যে প্রকৃতি ক্রমশ ধ্বংস হচ্ছে, প্রকৃতি ক্রমশ ধ্বংস হচ্ছে এবং আমরা ক্রমশ একটা নাগরিক যান্ত্রিক মানুষে পরিণত হচ্ছি, প্রকৃতি থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছি। তাই কবির মনে হচ্ছে ওই যে জীবন, সেই জীবনটা কিরকম? সেই জীবনটা তারার আলোর মতো। তাই মৃত চোখ তারার আলোর দিকে চেয়ে আছে নিরালোক। সেখানে কোনো আলো নেই, সেটা প্রাণহীন, কোনো প্রাণ নেই, প্রাণের স্পর্শ নেই। হেমন্তের প্রান্তরের তারার আলো। হেমন্তের প্রান্তর মানে কি? ধুধু, রুক্ষ। সেই রুক্ষতা, সেই শুষ্কতা জীবনে নেমে এসেছে, সেই শূন্যতা জীবনে নেমে এসেছে। যে জীবন একসময় হেসেছিল, খেলেছিল, ভালোবেসেছিল, শিখতে চেয়েছিল, সেই সমস্ত কিছু আজকে একটা শূন্যতায় পরিণত হয়েছে, একটা দূরের স্বপ্নে পরিণত হয়েছে। সেই জের টেনে আজও খেলি, সেই জের টেনে আজও খেলি। আমরা যেন সেই উত্তরাধিকারকে গ্রহণ করতে চাইছি, প্রাণের উত্তরাধিকারকে, জীবনের উত্তরাধিকারকে গ্রহণ করতে চাইছি। সেই জের টেনে তবু আমরা আজকে খেলছি। সূর্যালোক নেই, সেই সূর্যের আলো নেই। সূর্যের আলো কি নেই? অবশ্যই তো আছে, আমাদের চারপাশে তো সূর্যের আলো আছে। কিন্তু সূর্য, আমি বললাম যে সূর্য এবং সূর্যের আলো কবি একটা প্রতীক হিসেবে ব্যবহার করছেন, জীবনের প্রতীক, প্রাণের প্রতীক। সেই যে সূর্যের আলো, সূর্যের আলো নেই তবু, অর্থাৎ সেই প্রাণের ঐশ্বর্য নেই, প্রাণের সম্পদ নেই, প্রাণের আগুন নেই, প্রাণের উত্তাপ নেই, তবু বারবার এই তবু কথাটা ব্যবহার করছেন। তার মানে জীবনানন্দ আরও কিছু বোঝাতে চান এই কবিতার মধ্যে। শুধুমাত্র ওই নঙর্থকতাকে নয়, ওই নেতিবাচক দিকটাকে নয়, আরও একটা কিছু বোঝাতে চাইছেন। সে কারণে বারবার এই তবু শব্দটাকে ব্যবহার করছেন। সূর্যালোক মনোরম মনে হলে হাসি, সূর্যালোক মনোরম মনে হলে হাসি। শতই বিবর্ষ হয়ে ভদ্র সাধারণ চেয়ে দেখে তবু সেই বিষাদের চেয়ে আরো বেশি কালো কালো ছায়া। এরপরে দেখো কবি একটা সামাজিক পরিস্থিতির মধ্যে, একটা বাস্তবতার মধ্যে প্রবেশ করছেন, সমাজ বাস্তবতার মধ্যে, রাষ্ট্রনৈতিক একটা সত্যের মধ্যে প্রবেশ করছেন। কি সেই সত্যটা? কবি বললেন না একটু আগেই যে সূর্যালোক মনোরম মনে হলে হাসি। কখনো কখনো এই বাইরের সূর্যালোকটাকে যখন আমাদের মনোরম মনে হয় তখন আমরা হাসছি, প্রকৃতির কখনো কখনো সংস্পর্শ পেলে আমরা হাসছি। কিন্তু আমাদের জীবনটা আগের মতো আর ওই রকম ধারাবাহিক স্বচ্ছতায় বয়ে যেতে পারছে না, ওই নির্মলতায় বয়ে যেতে পারছে না। তার অনেকগুলো কারণ আছে। সেই কারণটা শুধুমাত্র মানসিক কারণ নয়, আত্মিক কারণ নয়, সেটা সামাজিক। তাই এই কবিতার অনেকগুলো দিক আছে। কি কি দিক? একটা দিক আমি তোমাদের বললাম আত্মিক, মানসিক, আত্মিক বা মানসিক আমরা বলতে পারি। শুধু তাই নয়, এর একটা রাষ্ট্রনৈতিক বা সামাজিক দিকও কিন্তু আছে এই কবিতার। তাই কবিতায় কি প্রশ্ন দিচ্ছে, কি জানতে চাওয়া হচ্ছে, তার উপর ভিত্তি করে কিন্তু তার উত্তর দিতে হবে। ঠিক আছে? উত্তর দেওয়ার ক্ষেত্রে খুব সচেতন থাকতে হবে আমাদের, যে কি জানতে চাইছে প্রশ্নের মধ্যে। আমি তোমাদের অন্য একটা ক্লাস নেব, তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে এই কবিতার উপরে প্রশ্নোত্তরে ক্লাস করতে চাও কিনা। কেমন? তাহলে আমি তোমাদের এই কবিতার উপরে প্রশ্নোত্তরের ক্লাস নিয়ে আসবো। তো দেখো এরপরে যে সামাজিক বাস্তবতার জায়গায় কবি প্রবেশ করলেন, লঙ্গরখানার আরো চেয়ে দেখে তবু সেই বিষাদের চেয়ে দেখে তবু সেই বিষাদের চেয়ে আরো বেশি কালো কালো ছায়া। লঙ্গরখানার অন্ন খেয়ে মধ্যবিত্ত মানুষের বেদনার নিরাশার হিসেব ডিঙিয়ে নর্দমার থেকে শূন্য ওভারব্রিজে উঠে নর্দমায় নেমে ফুটপাথ থেকে দূর নিরুত্তর ফুটপাথে গিয়ে নক্ষত্রে জ্যোৎস্নায় ঘুমাতে বা মরে যেতে জানে। কাদের কথা বলা হচ্ছে? এই যে সময়ে দাঁড়িয়ে কবি লিখছেন, ঠিক আছে, 43, অর্থাৎ 43-এর মন্বন্তর। আমরা জানি যে বাংলায় ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল, লক্ষ লক্ষ মানুষ এই দুর্ভিক্ষে প্রাণ হারিয়েছিল এবং প্রচুর প্রচুর মানে খেতে না পাওয়া মানুষ, তারা কিন্তু কলকাতা শহরের ফুটপাতে মৃতপ্রায় অবস্থায়
থেকেছে, দিনের পর দিন অভুক্ত অবস্থায় থেকেছে এবং এবং তারা মারা গেছে। এই দৃশ্য দেখেছে কারা? ওই শহরের কলকাতাবাসী, যে সমস্ত মধ্যবিত্ত মানুষ, নাগরিক মানুষ, তারা কিন্তু ওই মৃত্যুকে চোখের সামনে দেখছে। ভেবে দেখো একটা বিষয়, এবং ওই সময় লেখা সাহিত্যগুলো তোমরা যদি পড়ো সেখানেও দেখবে মধ্যবিত্ত মানসিকতাটাকে তোমরা একটু বোঝার চেষ্টা করো। কবি আসলে সেই যে ভদ্রলোক, ভদ্র সাধারণ বলতে ওই নাগরিক মধ্যবিত্তকে বোঝাতে চাইছেন, এবং তাদের মানসিকতাটাকে কবি কি চমৎকারভাবে তুলে ধরছেন এই কবিতার মধ্যে। ওই রকম একটা সমাজ বাস্তবতার মধ্যে মধ্যবিত্ত মানুষেরা তারা কি করছে, তারা কিন্তু ওই মৃত্যুকে তারা চোখের সামনে দেখছে। এবং দেখবে একটু পরে একটা অসামান্য লাইন জীবনানন্দ লিখবেন, যে ক্রমশ বেদনাহীন হয়ে পড়া। দেখবে এই লাইনটা আমি পড়বো একটু আগে, তার ব্যাখ্যাটাও তোমাদের করব। সেখানে অর্থাৎ মধ্যবিত্ত মানুষ যখন ওই দুর্ভিক্ষ পীড়িত লঙ্গরখানায় দাঁড়িয়ে থাকা মানুষদের দেখছে, খেতে না পাওয়া মানুষদের দেখছে, তাদের মৃত্যুকে চোখের সামনে দেখছে, তারা তারা কি বেদনা পাচ্ছে না? অবশ্যই পাচ্ছে। কিন্তু ক্রমশ বেদনা পেতে পেতে কি হয়, একটা জায়গায় যদি তুমি বারবার ঘা দাও, আঘাত করো, তাহলে সেই অনুভূতিটা ক্রমশ নষ্ট হয়ে যাবে, হৃদয়ের সেই কোমলতাটা ক্রমশ নষ্ট হয়ে যাবে। মধ্যবিত্ত মানুষটাও আজকে কিন্তু ঠিক তাই, সেই রকম একটা পাথর মানুষে পরিণত হয়েছে। তাই জীবনানন্দ বলছেন, দেখো, ফুটপাত থেকে দূর নিরুত্তর ফুটপাথে গিয়ে নক্ষত্রের জ্যোৎস্নায় ঘুমাতে বা মরে যেতে জানে কারা? ওইসব লঙ্গরখানার ওইসব দুর্ভিক্ষ পীড়িত মানুষেরা। এরা সব এই পথে, ওরা সব ওই পথে, তবু অর্থাৎ একদিকে যেন নগর জীবনের এই খেতে না পাওয়া মানুষ, প্রচুর গ্রামের মানুষেরাও কিন্তু ওই দুর্ভিক্ষ সময় চলে এসেছিল নগরে, শহরে, কলকাতা শহরে। এবং কেন এই দুর্ভিক্ষ সৃষ্টির কারণটা কি? তার পিছনে অনেকগুলো কারণ রয়েছে। তোমরা জানো দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রচুর ব্ল্যাক মার্কেটিং হতো, যুদ্ধের জন্য প্রচুর কিন্তু রসদ তারা নিয়ে যেত, সেনাদের জন্য নিয়ে যেত, ঠিক আছে, প্রচুর রসদ মজুত করা হতো। একেবারে সাধারণ মানুষ সেই কারণে বঞ্চিত হচ্ছিল সেই সময়ে। তাই এইরকম একটা কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছিল সাধারণ মানুষ, একেবারে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, দরিদ্র মানুষেরা, তারা দুর্ভিক্ষে মারা যাচ্ছে। তবু মধ্যবিত্ত মোদির জগতে আমরা বেদনাহীন, অন্তহীন বেদনার পথে। কি চমৎকার একটা কথা বললেন, এই শব্দটা রাখতে, এবং এই লাইন থেকে প্রশ্ন হতে পারে, মধ্যবিত্ত মুদির জগতে, কি অসামান্য শব্দের ব্যবহার। মুদিরতা মানে কি? মুদিরতা একটা নেশার মতো। মুদিরতা বলতে তন্ময়তাকে বোঝায়। মধ্যবিত্ত মুদির জগতে মানে মধ্যবিত্তরা যেন নিজেদের জগতেই মুদির হয়ে আছে, নিজেদের জগতেই তন্ময় হয়ে আছে। এই যে তন্ময়তা, এটাকে বলা যেতে পারে এক প্রকার আত্মসুখ বা আত্মরতি বলা যায়। ইংরেজিতে একটা খুব চমৎকার শব্দ আছে, তাকে বলে নার্সিসিজম বা নার্সিসিস্ট। যেন মধ্যবিত্তরা এক একটা নার্সিসিস্টে পরিণত হচ্ছে, তারা যেন আত্মরতিতে ভুগছে, আত্মসুখে ভুগছে। তার কারণ তারা জানে যে এই সামাজিক পরিবেশকে বদলানোর মতো ক্ষমতা, শক্তি তাদের মধ্যে নেই, বা থাকলেও তারা সেটাকে ব্যবহার করছে না, কাজে লাগাচ্ছে না। তাই মধ্যবিত্তরা তারা যেন নিজেদের জগতেই মুদির হয়ে আছে, তন্ময় হয়ে আছে। মধ্যবিত্ত মুদির জগতে আমরা বেদনাহীন, অন্তহীন বেদনার পথে। কবিও তো সেই মধ্যবিত্ত শ্রেণীর অন্তর্গত, সে কারণে আমরা কথাটা ব্যবহার করছেন। কবি আসলে ওই সমাজের ওই শ্রেণীরই একটা অন্তর্ভুক্ত একজন ব্যক্তি, ওই শ্রেণীরই প্রতিনিধিত্ব করছেন। তাই কবি বলছেন যে আমরা বেদনাহীন, অন্তহীন বেদনার পথে। অন্তহীন বেদনা, সমাজের থেকে যখন কবি তাকাচ্ছেন সেখানে বেদনার শেষ নেই। একদিকে প্রকৃতির থেকে বিচ্ছিন্নতা, আমরা একটু আগে দেখলাম, আমরা সেই পূর্বপুরুষের নির্মল উত্তরাধিকারকে গ্রহণ করতে পারিনি, তার একটা বেদনা, তার একটা যন্ত্রণা, প্রকৃতির থেকে বিচ্ছিন্নতা মানুষের, ক্রমশ নাগরিক শূন্যতার মধ্যে প্রবেশ করা, যান্ত্রিকতার মধ্যে প্রবেশ করা। এবং অন্যদিকে আমরা দেখছি যে এই বিশ্বযুদ্ধের পরিস্থিতিতে সমাজের যে নির্মম করুণ দৃশ্য কবি দেখছেন, সেই দৃশ্যটাকে যখন কবি এই মধ্যবিত্ত সমাজ প্রত্যক্ষ করছে দিনের পর দিন, তখন তারা যেন ক্রমশ বেদনাহীন হয়ে পড়ছে। বেদনার কিন্তু শেষ নেই, অন্তহীন বেদনা। সমাজের দিকে তাকালে অন্তহীন বেদনা, আত্মার দিকে তাকালে অন্তহীন বেদনা, কিন্তু তারপরেও যেন আমরা ক্রমশ বেদনাহীন। মানে কি? এই বেদনাহীন কথাটার মানে আসলে অন্তঃসার শূন্যতাকে বোঝাতে চাইছেন কবি। এই অন্তঃসার শূন্যতা একজন ব্যক্তির হৃদয়ের অন্তঃসার শূন্যতা, বিশেষত সেই মধ্যবিত্ত শ্রেণীর মানুষের হৃদয়ের অন্তঃসার শূন্যতা। কিছু নেই তবু এই জের টেনে খেলি, বারবার বলছে কিছু নেই তবু জীবন তো চলে যায়, জীবন তো প্রবাহমান, কিছু নেই আমি জানছি, শূন্যতা কাজ করছে, কিন্তু তারপরেও ওই জের টেনে খেলছি, যেন শূন্যতাকে নিয়ে আমরা খেলছি, যেন ওই আমাদের হৃদয় অন্তঃসার শূন্য হয়ে গেছে, তারপরেও যেন ওই জেরটুকুনি আমরা খেলছি, আমরা বাঁচার চেষ্টা করছি।
সূর্যালোক প্রজ্ঞাময় মনে হলে হাসি। বারবার বলা হচ্ছে দেখো সূর্যালোক, সূর্যালোকের তাহলে দুটো দিক আছে। সূর্যালোক মানে প্রাচীন একটা শক্তি, যে শক্তির থেকে জীবনের উদ্ভব ঘটেছে এবং যে শক্তির কারণে প্রাণীর স্ফুরণ ঘটে, জীবনের বিকাশ ঘটে। সূর্যালোক হচ্ছে সেই শক্তিটা। তাই বারবার সূর্যালোকের কথা মনে হচ্ছে। এবং সূর্যালোক প্রজ্ঞাময় মনে হলে হাসি, জীবিত বা মৃত রমণীর মতো ভেবে অন্ধকারে মহানগরীর মৃগনাভি ভালোবাসি। অর্থাৎ মহানগরী আজকে আজকে কঠিন একটা সামাজিক সমস্যার মধ্যে ভুগছে। দলে দলে গ্রামের মানুষের আসছে এই নগর জীবনের মধ্যে, বিশ্বযুদ্ধ চলছে, সমাজ পরিবেশ একেবারে মানে বলা যেতে পারে যে ধ্বংসের মুখে দাঁড়িয়ে রয়েছে। সেই অবস্থায় একজন মধ্যবিত্ত শ্রেণীর মানুষ কি করছে, তার মধ্যবিত্ত মোদির জগতে থেকে সে কি করছে, সে তার সূর্যালোক প্রজ্ঞাময় মনে হলে হাসি, সে ভাবছে এখনো হয়তো কিছু সৌন্দর্য আছে জীবনের, যে সৌন্দর্যকে উপভোগ করবে তারা। এখনো তারা ভাবছে যে মহানগরীর মৃগনাভি ভালোবাসি। এই যে মহানগরী, এই যে কলকাতা শহর, সেটাকে মনে হচ্ছে তার মৃগনাভি। মৃগনাভি মানে কি একটা সুগন্ধি পদার্থ। মৃগনাভি বলতে মৃগের নাভি থেকে প্রস্তুত হওয়া একটা সুগন্ধি, যেটা মূলত একটা শৌখিনতা বোঝায়। কলকাতা শহরটাকে, বা যদিও কলকাতা শহরের কথা উল্লেখ করেনি, কিন্তু আমরা নগর জীবনকে আমরা পাচ্ছি। সেই নাগরিক জীবনকে কবির মনে হচ্ছে যেন একটা সুগন্ধির মতো মধ্যবিত্ত মানুষেরা ব্যবহার করতে চাইছে, শৌখিনতার মতো ব্যবহার করতে চাইছে। সমাজে রাষ্ট্রের এত পরিবর্তন ঘটে যাচ্ছে, জীবনের মধ্যে এত অন্তঃসার শূন্যতা কাজ করছে, তারপরেও তাদের শৌখিনতার, আহ্লাদের, বিলাসিতার শেষ নেই। এই আত্মসুখ, এটা এক প্রকার আত্মসুখ, এটা এক প্রকার আত্মপ্রতারণা, আত্মপ্রবঞ্চনা। মধ্যবিত্তরা প্রতি মুহূর্ত সেই আত্মপ্রতারণা করে চলেছে নিজেদের সঙ্গে, আত্মপ্রবঞ্চনা করছে নিজেদের সঙ্গে। সে কারণে কবি বললেন যে মহানগরীর মৃগনাভি ভালোবাসি। তিমির হননের তবু অগ্রসর হয়ে আমরা কি তিমির বিলাসী, কিন্তু কবি মেনে নিতে পারছেন না এই বাস্তবতাকে, কবি মেনে নিতে পারছেন না এই সত্যকে, এই আত্মপ্রতারণাকে, এই আত্মছলনাকে। তাই কবি বারবার করে বলছেন আমরা কি তিমির বিলাসী। দুটো শব্দ কবি ব্যবহার করছেন, দেখো খেয়াল করো। একটা হচ্ছে তিমির বিলাসী, এবং আরেকটা হচ্ছে তিমির বিনাশী। এই যে দুটো শব্দ কবি ব্যবহার করছেন। তিমির বিলাসী মানে কি, ওই আত্মরতি, একটু আগেই তোমাদের যে ব্যাখ্যা করলাম, মধ্যবিত্ত মোদির জগৎ, যেখানে মৃগনাভি ভালোবাসি, ওইটা হচ্ছে তিমির বিলাসী জগৎ, যেখানে এই শূন্যতাটাকেই আমি মেনে নেব এবং তার মধ্যেই একটা বিরাস খোঁজার চেষ্টা করব। আমি বুঝতে পারছি নগর জীবন, যান্ত্রিক জীবন, তার মধ্যে আমার আত্মার বিকাশ ঘটছে না, আমার প্রাণের স্ফুরণ ঘটছে না, আমার কল্পনার মুক্তি ঘটছে না, আমার অনুভূতি ক্রমশ মরে যাচ্ছে, বেদনাহীন হয়ে পড়ছি আমি। তারপরে আমি তাকে ভালোবাসছি, ওইটা হচ্ছে তিমির বিলাস। কিন্তু কবি বলছেন কি, আমরা তো তিমির বিনাশী হতে চাই, আমরা তো তিমির বিনাশী। তার মানে মনুষ্যত্বের উপরে কবি বিশ্বাস রাখছেন। রবীন্দ্রনাথ যেমন বলেছিলেন যে মনুষ্যত্বের উপরে, মানুষের উপরে বিশ্বাস হারানোকে আমি পাপ বলে মনে করি। তাই এই কবিতার মধ্যেও কবি এত কিছু পরিবর্তন দেখছেন, অন্তঃসার শূন্যতা দেখছেন সমাজে, রাষ্ট্রের, মধ্যবিত্ত মানুষের, এবং প্রকৃতির থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে মানুষ, সে অম্লান উত্তরাধিকারকে আমরা গ্রহণ করতে পারছি না। তারপরেও কবি মানুষের উপর ভরসা রাখছেন, বিশ্বাস রাখছেন, কারণ মানুষ স্বভাবতই সৃষ্টিশীল। ভালোবাসার ধর্ম অনেক মহান, অনেক শক্তিশালী। হিংসা, ঘৃণা যতই আসুক না কেন, যতই অন্ধকার আসুক না কেন, যেমন দিনের আলো প্রস্ফুটিত হয়, ঠিক তেমনই মানুষ ভালোবাসে। হিংসার পরেও, ঘৃণার পরেও, হাজার যুদ্ধের পরেও একটি শিশুর জন্ম হয়, সেই শিশু বড় হয়, সেই শিশু স্বপ্ন দেখে, মানুষ ক্রমশ সৃষ্টি করতে থাকে, মানুষ সৃষ্টিশীল হতে চায়, মানুষ তিমির বিনাশী হতে চায়। তাহলে তিমির হননের গান তোমাদের বলি, এই অনেক সময় এইটা কিন্তু একটা শব্দ হিসেবে কবি ব্যবহার করছেন। কেমন, এটা একটা সমাসবদ্ধ পদ, ঠিক আছে, সমাসবদ্ধ পদ। অনেকে দেখবে তিমির হননটাকে আলাদা করে লেখে, তা কিন্তু লিখবে না। তিমির হননের গান এটা একটা সমাসবদ্ধ পদ হিসেবে কবি ব্যবহার করছেন। এবং তিমির হননের গান বলতে আসলে কি, কবি আসলে একটা গান মানে কি, একটা মুক্তি, গান মানে একটা সৌন্দর্য। কবি আসলে সেই সৌন্দর্যের মন্ত্রই গেঁথে দিতে চান আমাদের কানে, আমাদের হৃদয়ে, আমাদের প্রাণে, আমাদের রক্তের মধ্যে। সেই সৌন্দর্যের গান, সেই একটা উন্মুক্ত দিগন্তের চিত্র কবি আঁকতে চাইছেন এই কবিতার মধ্যে। একটা অন্ধকারের পরিবেশের মধ্যেও কবি তিমির বিনাশী হতে চাইছেন। তোমাদের যদি কিছু জানার থাকে, বোঝার থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে রাখবে, এবং যে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে রাখো। যদি ব্যক্তিগতভাবে কেউ ক্লাস করতে চাও, অনলাইনে প্রস্তুতি নিতে চাও, তাহলে ডেসক্রিপশন বক্সে নম্বর দেওয়া রয়েছে, তোমরা যোগাযোগ করতে পারো।
ধন্যবাদ।